সালমান ভাইয়ের ফ্ল্যাটটা বন্ধ ছিল না, ওনার যেই ফ্ল্যাটের যেই মালিক বর্তমান তারাই ওই ফ্ল্যাটে আছে। সালমান শাহর কবর উঠিয়ে নয়, সেই ফ্ল্যাটেই মিলল চাঞ্চল্যকর তথ্য। তবে কি বেরিয়ে এলো অবাক সবাই। বিচার যেহেতু চলমান আছে, নতুন করে আবার এখন সাবার ময়না তদন্তের জন্য বা যেটা ফরেনসিক বিভাগে হয়তো এটার বিভিন্ন খুঁটিনাটি বিষয় বের করার জন্য হয়তো এরকম একটা কথা উঠেছে। নিচে থেকে চিৎকার দিয়ে ডাকছিলেন আমার নাম ধরে, তো আমি ভাবছিলাম যে কে ডাকে, তো জানলার সামনে গিয়ে দেখি যে সালমান শাহ ভাই। প্রায় ৩ দশক পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু রহস্য। তবে এবার তার কবর খনন বা পুরনো তদন্ত নয়, বরং আলোচনায় এসেছে সেই বহুল আলোচিত ফ্ল্যাট যেখানে তার মৃত্যুর ঘটনা ঘটেছিল। সম্প্রতি ওই ফ্ল্যাটকে ঘিরে সামনে এসেছে কিছু নতুন ও চাঞ্চল্যকর তথ্য, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকের দাবি, এসব তথ্য দীর্ঘদিনের অমীমাংসিত প্রশ্নের নতুন দিক উন্মোচন করতে পারে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভক্ত সমর্থকদের মাঝেও দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকে আবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন। তাহলে সেই ফ্ল্যাট থেকে কী তথ্য পাওয়া গেল? কেন নতুন করে আলোচনায় এসেছে সালমান শাহের মৃত্যু রহস্য? আর এসব তথ্য নিয়ে কী বলছেন সংশ্লিষ্টরা? এসব প্রশ্নের উত্তর জানতে প্রতিবেদনটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এখন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সালমান ভাইয়ের ফ্ল্যাটটা বন্ধ ছিল না, ওনার যেই ফ্ল্যাটের যেই মালিক বর্তমান তারাই ওই ফ্ল্যাটে আছে। কিন্তু যদি ওটার ভিতরে ঢুকার পর যে কথাটা বলেন, আমি তো বক্ত ওনার সেই 96 সালে যখন সালমান ভাই মৃতদেহ বের করে নিয়ে যায় 6 সেপ্টেম্বর পর, আর তো সালমান ভাই ঢুকে নাই। আমি যখন ওই ফ্ল্যাটে ঢুকছি না, আমার হাতে মোবাইল ছিল, আমি নিজের ছবি দিয়ে একটা ক্যামেরাতে ছবি উঠাতে পারি না, আমার শরীর এভাবে কাঁপতে ছিল। আর শুধু অনেক মানুষ ছিল বিদায়, মানে আমার কেন যেন মনে হলো যে এটার মধ্যে সালমান ভাই ছিল। এই যে এইখানে সোফায় বসছে, এই ডাইনিং টেবিলে বসে খেয়েছে, এই রাস্তাটা আসা যাওয়া করেছে, এই রুমে ঘুমাইছে, মানে এই ফিলিংসটা, অনুভূতিটা আমি মনে হয়েছে যে আমি ছিলাম না কিছুক্ষণ সময়ের জন্য, আমার মধ্যেই মনে আমি ছিলাম না। আমি কাউকে কিছু বলি নাই, আমি শুধু নীরবের মতো যারা ওদিক গেছে ওপাশে গেছে, একটু শুধু ভিডিও করছি। কিন্তু আমি খালি ওইটাই ভাবতেছিলাম যে এখানে মনে সালমান ভাই আত্মাগুলো ঘুরতেছে, মানে কেমন কেমন যেন আমার লাগতেছে। সেটা আমি বলে বুঝাতে পারবো না ভাই, মুখের ভাষা নেই যে আমি যে সেটা বুঝাতে পারবো। সালমান ভাই ফ্লাইটের ভিতরে যে দৃশ্যটা ছিল আমার, আসলে সালমান ভাইয়ের মরদেহ কবর থেকে উত্তোলন দিয়েছে, আদেশ দিয়েছে আদালত। কিন্তু আদালতে তো গিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি। কেন গিয়েছে ওখানে, কেন গিয়ে আদালতে আপিল বা মানে উঠানোর জন্য ওনারা আবেদন করেছেন সেটা আমি জানি না। কারণ তদন্তকারী সংস্থার কাছে তো অলরেডি আবুল, তারপরে ডলি, ওনাদের তথ্যপাত্র ওনাদের কাছে পৌঁছে গেছে। ওনারা কোথায় আছে? ওনারা তো জীবিত ছিল। তো জীবিত থাকা অবস্থায় ওনাদেরকে জিজ্ঞাসাবাদ না করে, ওনাদেরকে আইনের আওতা না এনে ওনারা কেন ওখানে গিয়ে কবর থেকে মাটি উঠাবেন? সালমান ভাইয়ের কবরটা তো দুর্বলতম জায়গা, তাই না? দুর্বলতম না যে ওখানে গিয়ে একটা উঠাবেন? ওনারা উঠাবে, প্রয়োজনে উঠাবে, কিন্তু প্রয়োজন তো আরো পরে আমরা মনে করি। আর সিআইডির কাছে কি বাংলাদেশে তো আমি আমার বয়স যতটুকু, আমি যেটুকু জানি, এই ধরনের তথ্যপত্র নাই। 30-40 বছর পরে কবর থেকে উঠে কোনো ফরেন্সিক রিপোর্ট দিয়ে সেটা সঠিক তথ্য বের হয়েছে আমার জানা নাই। আপনি সাংবাদিক, আপনাদের আছে কিনা আমি জানি না, কিন্তু আমার জানা নাই সেখানে কিছু পাবে, কিছু করবে। এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি কি আমাদের দেশে আসছে আজও, যে ওনারা এটা উঠাবেন, উঠে সঠিক তথ্যটা বের করবেন, বের করে ওনারা সারা বাংলাদেশকে আশ্বস্ত করবেন যে আমাদের সিআইডি FBI এর মতো, আমেরিকার মতো একটা সংস্থা হয়ে গেছে, অত্যাধুনিক সংস্থা হয়ে গেছে। ওনারা সুসজ্জিত অনেক আধুনিক প্রযুক্তি দিয়ে এই ধরনের কি হইলেও ওয়েলকাম, ওনারা উঠাবেন। আর যদি ওই পর্যন্ত না পৌঁছায়, তাহলে ভক্তদের হৃদয়ের স্পন্দনকে নিয়ে যেন ওনারা যেন খেলামেলা না করেন, ওই পর্যন্ত যেন না যান। ওই পর্যন্ত যাওয়ার আগে তো অনেক তথ্যপত্র আছে। সামিরা কেটে নামাইছে, পুলিশকে ডাকায় নাই, ওনার মাকে ফোন দেয় নাই, বাবাকে ফোন দেয় নাই, পাশের ফ্লাইটের কাউকে নামায় আনে নাই। আবুল, মনোরা, ডলি, সামিরা কেটে নামায় তেল মালিশ করলেন, গোসল করালেন, ওনারা হসপিটাল পর্যন্ত নিলেন না। ওনার বাবা 9টা বাজে আইসা 1 ঘন্টা বসে গেলেন, ছেলেটার সাথে দেখা করতে পারলেন না। ওনার বাবা বাসা যাওয়ার আধা ঘন্টা পরে ফোন দেয় যে আপনার ছেলে এমন। আধা ঘন্টার মধ্যেই কি একজন মানুষ করে ফেলে? তাহলে ওনারা হসপিটালে যে এখান থেকে হোলি ফ্যামিলিটা কত মিনিট দূরে, আমরা যদি স্বাভাবিক মানুষ হেঁটে যাই তাহলে 5-7 মিনিট লাগবে সর্বোচ্চ স্বাভাবিক মানুষ। আর যদি গাড়ি নিয়ে টান্দা যায় 2 মিনিট লাগবে। হোলি ফ্যামিলি হসপিটালে তো উনি নিয়ে গেলেন না, কাজের লোক তো 4 জন ছিল, উনি তো একা ছিল না। তাহলে এগুলো জিজ্ঞাসাবাদ কেন করে না সিআইডি? যে আপনি আপনার হাজবেন্ডের কেন, মানে হাজবেন্ড যখন মারা গেছে দেখলেন, আপনি কেন হসপিটাল পর্যন্ত নিলেন না? ওনার বাবা ধানমন্ডি থেকে আসলেন, ওনার বাবাকে কে ফোন দিয়েছেন? একজন প্রোডাকশনে কাজ করে মনে হয়, সেলিম নামে এক ভদ্রলোক, উনি ফোন দিয়ে ওনার বাবাকে বলেন। প্রোডাকশনে কাজ করে তো দূরের ব্যাপার, FDCর প্রোডাকশন বয় কি করে জানবে সালমান ভাই এখানে? আমার প্রশ্ন সিআইডির কাছে এগুলো, যে আপনারা এগুলো বলেন। নিচে থেকে চিৎকার দিয়ে ডাকছিলেন আমার নাম ধরে,
তো আমি ভাবছিলাম যে কে এটাকে, তো জানলার সামনে গিয়ে দেখি যে সালমান শাহ ভাই। সত্যি যদি এটা আপনার হয়ে থাকে, উনি যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই এটা বিচার আমিও দাবি করব, কারণ আমিও ওনার ভক্ত। আমাদের মহানায়ক যেটা বলবো সালমান শাহ, তো ওনার যদি এটা সত্যি যদি এটা আমার হয়ে থাকে, উনি যদি আমার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এটা বিচার আমিও দাবি করব, কারণ আমিও ওনার ভক্ত। হ্যাঁ, তো আমি ওনার ভক্ত হিসেবেও চাইবো যে যদি এটা সত্যি হয়ে থাকে যে ওনাকে কেউ মানে করেছেন, তাহলে অবশ্যই তার বিচার হওয়া উচিত। ওনার সাথে আসলে আমার কোনো কাজ হয়নি, আমি তখন এতটা মানে ছিলাম না কাজের মধ্যে। আর আম্মার সাথে অনেক স্মৃতি আছে, কারণ আম্মার সাথে ওনার অনেক সিনেমা হয়েছে। তো ওই আম্মার শুটিংয়ের মাঝেই আমার ওনার সাথে দেখা হয়েছে। কিন্তু উনি একবার, আমি আরও আগে বলেছি, আরও কয়েকটা ইন্টারভিউতে বলেছিলাম যে উনি একটা গাড়ি কিনেছিলেন খুব সুন্দর, হ্যাঁ ডানা কাটা গাড়ি বলে ওইটাকে, ওই গাড়ির নাম আমি জানি না কি। তো উনি তখন ওই গাড়িটা দেখানোর জন্য শুটিং থেকে আমার মাকে বাসায় পৌঁছে দিবেন উনি, বলেছিলেন যে আমি মুক্তির গাড়িটা দেখাবো, সেই জন্য চলেন আনুদি আজকে আপনাকে বাসায় পৌঁছে দেবো। শুটিং থেকে উনি যখন নিয়ে গেলেন, নিচ থেকে আমার মানে ওই আমার জানালা, আমার রুমের জানালা থেকেই বাইরের সাইডটা দেখা যেত। ওটা একটা হাউজিং ছিল, ওখানে ঢুকে তো উনি নিচে থেকে চিৎকার দিয়ে ডাকছিলেন আমার নাম ধরে। তো আমি ভাবছিলাম যে কে এটাকে, তো জানলার সামনে গিয়ে দেখি যে সালমান শাহ ভাই। তো ওখানে তখন আমি দেখুন খুব অবাক এবং খুবই মানে আনন্দিত যে উনি আসছেন এখানে। পরে আমি ভাই আপনি উপরে আসেন। হ্যাঁ, বলে কি না না, আমি আনুদিকে দিতে আসছিলাম, আমার গাড়িটা তোমাকে দেখানোর জন্য আসছিলাম। পরে উনি দুই সাইড থেকে ডোর খুলে দেখালেন যে এরকম। বললাম অনেক সুন্দর হয়েছে ভাইয়া, উপরে আসেন। বলে আজকে আসবো না, আরেকদিন দেখা হবে, গাড়িটা কেমন লাগলো? অনেক সুন্দর ভাইয়া। বলে আচ্ছা ঠিক আছে, এখন চলে যাবো, টায়ার্ড, সারাদিন শুটিং করেছি, কাজ করেছি, তো এখন চলে যাবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওই আমার সাথে ওনার সাথে লাস্ট দেখা। শুধু সালমান শাহ ভক্ত না, মানে আমিও একজন সালমান শাহ ভাইয়ের ভক্ত। তো সেই হিসেবে আমিও বললাম, আমিও চাই যে এটা যদি আসলেই মানে অপমৃত্যু হয়ে থাকে, তাহলে এটার বিচার হওয়া উচিত এবং আমিও এটার। যে গিফট পাওয়ার কথা ছিল সালমান শাহ বিবাহ বার্ষিকী উপলক্ষে, শুক্রবার দুপুরে একসাথে লাঞ্চ করবো বাসায়, তারপর আমাকে গিফট দিবে, সেই গিফট সহ আমি সহ এফডিসিতে যাবো, ডাবিং করবো। কিন্তু সে ভাগ্য আর আমার হয়নি। আমি পরের দিন 10টা সাড়ে 10টার সময় জানতে পারলাম সে আর নেই পৃথিবীতে। এটা ছিল আমার জন্য কি বলে বোঝাবার কোনো ভাষা নেই। প্রথম চিঠিটি মনে পড়ে, আমি প্রথম যেদিন ওর এখানে আসি, এসে সিকিউরিটিকে বলেছিলাম যে আমি আসছি, আমি ওনার বাসায় যাবো, তো ওনার সঙ্গে কথা বলবো। উনি সরাসরি নেমে এসেছিলেন, এসে আমাকে বললো যে আপনি আসছেন, কি মনে করেন যে আমি একটা ছবির ব্যাপারেই কথা বলছি, আসেন। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, দীর্ঘ 30 বছর পর সালমান শাহর মৃত্যুকে নিয়ে নতুন তদন্ত নিয়ে আপনাদের কি বক্তব্য? এছাড়াও আজকের এই ভিডিওতে সালমান শাহর সালমান শাহর প্লটকে নিয়ে যে বর্ণনা দিলেন, তা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।